দীর্ঘাকৃতি হওয়ার কারণে দূর থেকেও দেখা যায়, তবে সেই সমস্ত দিনের কথা আমরা ভুলতে পারব না। যদি অনস্বীকার্য এটাকে বাদ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ইতিহাস লেখা হলে সেই ইতিহাস সঠিক হবে না। খোকন ভাই, ব্যারিস্টার খোকন ভাইয়ের কথা বলছি। সেই মানে মাদ্রাসা কোর্টে জজ সাহেবের সাথে আমরা তার লড়াই দেখেছি। জজ সাহেব পুলিশকে বলছে যে ওনাকে এখনই অ্যারেস্ট করুন। আমরা সবাই বসে আছি, সিরিয়ার নেতৃবৃন্দ সবাই আছেন, মহাসচিব সহ, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা সহ। হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব, সাবেক অ্যাটর্নি জেনারেল, এই যে মোহাম্মদ আলী সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এদের যে এই বয়স্ক মানুষরাও যে ফাইটটা করেছেন সেটা তো তুলনাহীন, একেবারে তুলনাহীন। তো এটা তো মানে 17 বছর পর আজকে অনেকে ক্রেডিট দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, ছাত্ররা বেরিয়ে এসছে, আন্দোলন এটা একটা সফলতার জায়গায় এসছে। কিন্তু তার আগে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসন কণ্টকমুক্ত করতে এটাকে ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবকে, এম.কে. আনোয়ার সাহেবকে নিয়ে গেছেন, খন্দকার মাহবুব হোসেনের মতো বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে গেছেন, খোকন ভাই এরা তো আছে। তো এই যে 17 বছর টানা প্রতিনিয়ত আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছোবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। কিন্তু সেই দিন অপেক্ষাকৃত তরুণ আইনজীবী তারা তখন প্রতিষ্ঠিত, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তৌহিদ, আর তারপর সানাউল্লাহ মারা গেছে, অনেক নাম, অনেক বড় লিস্ট, তালিকা বলতে হয় যারা কাজ করেছে। তো সেই দিন থেকে আমি তাদের ভূমিকা সম্পর্কে জানি। এরা শুধু আইনজীবী নয়, এরা গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করেছে। কারণ তাদের সেদিন সমুজ্জ্বল উপস্থিতি এই আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না। ও যতই তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, তারপরেও কিন্তু কেউ, নেতাকর্মীরা তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনজীবীরাও তাদের নিজস্ব অবস্থান ত্যাগ করেনি। সেটা আমি মনে করি একেবারে নিজস্ব তার ভূমিকার জন্যই সে এটি পেয়েছে। সে যদি নিশ্চুপ থাকতো, সে যদি নীরব থাকতো, তাহলে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পারত না। ও যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন থেকে কিন্তু চিনি তাকে, তার সাংগঠনিক দক্ষতা, ক্যাপাসিটি, সে কতটুকু দৌড়াদৌড়ি করতে পারে সংগঠনের জন্য, আবার পড়াশোনার পাশাপাশি এই যে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখা, এগুলো তো আমি জানি। ওর যেমন দেখছি সেই পুরনো সেই সতীর্থরা এখানে বসে আছে, শিপন, মিজান, এদের আমি যখন আমি একবারই ছাত্র রাজনীতির চূড়ান্ত পর্যায়ে, তখন এরা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে ভর্তি হয়েছে, কিন্তু পেয়েছি তো এদেরকে, ছাত্র রাজনীতি পেয়েছি। আমার সাথে আমার কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল না, মোহাম্মদ আইন বিষয়ক সম্পাদক ছিল। তো এই যে মানে বাংলাদেশের একটি সুমহান প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটি অঙ্গ, সুপ্রিম কোর্টের মতো একটি সর্বোচ্চ আইনের জায়গায় সে সম্পাদক নির্বাচিত হয়েছে, এটা আমাদের প্রত্যেকের গৌরব। আমাদের নামের আগে আমরা যারা প্র্যাকটিস করি বা না করি, কিন্তু অ্যাডভোকেট লাগিয়ে যারা আমরা আনন্দ পাই, আমরা মর্যাদা পাই, আমাদের কাছেও এটা অত্যন্ত খুশি যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হয়েছে। ওর দ্বারা ভালো কাজ হবে। যতক্ষণ বসেছিল তখনই বলেছে, যদিও রাষ্ট্রের একটি মানে আলাদা একটি সংস্থা হচ্ছে আদালত, সুপ্রিম কোর্ট, তো আমি ওইভাবে কোনো কথা বলতে চাই না, কিন্তু এইটা বলা দরকার, সেটা আমি নিশ্চয়ই করব।
সেটা আমি নিশ্চয়ই করব। সে যাতে তার সাফল্য দেখাতে পারে, সে যেহেতু নির্বাচিত, নিশ্চয়ই তার কিছু অঙ্গীকার আছে, আর অঙ্গীকার বাস্তবায়নে যে নিরন্তর প্রচেষ্টা যার মধ্যে থাকে, সেই হচ্ছে সফল নেতা। নেতা শুধু রাজনৈতিক নেতা না, একজন আইনজীবী যখন তার কমিউনিটির মধ্যে নেতৃত্ব দিচ্ছে, সেটা যদি সঠিক নেতৃত্ব হয়, তখনই তো সে জনপ্রিয় হবে। ব্যারিস্টার খোকন কি 7 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমনিতেই? নিশ্চয়ই তার কথা এবং কাজের মধ্যে। উনি টেলিফোনটা ধরেছেন এবং উনি বলেছেন যে পাঠিয়ে দেয়। আমি কখনোই দেখিনি যে আনঅ্যাটেন্ডেড থেকেছে। নিশ্চয়ই সেই ব্যক্তি, ভুক্তভোগী ব্যক্তির পক্ষে তিনি কোর্টে দাঁড়িয়েছেন, বলেছেন, কাজ করেছেন। তো এই যে সকাল দেখলে সারা দিনটা বোঝা যায়। অ্যাডভোকেট মোহাম্মদ আলী, যেমন খোকন ভাইয়ের আমি উদাহরণটা দিলাম, এই জন্যই দিলাম যে তার যে 7 বার নির্বাচিত হওয়া, আরেকবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, 2 বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, এই যে কেন এটা হয়েছে, নিশ্চয়ই তাদের কথার সাথে কাজের মিল আছে।